Hello friends, welcome to our YouTube channel Arrow to Success. ICTS সুপারভাইজার প্রমোশনাল ক্যান্ডিডেটস যাদের ফুল মক টেস্ট আমি রিসেন্ট দিয়েছিলাম তোমাদের পেপার 4 ম্যাথমেটিক্সের, তার সলিউশন নিয়ে এসেছি। তার সলিউশন আমি দুটো পার্টে দেব, বিকজ অনেকগুলো কোশ্চেন অ্যাট এ টাইমে সবগুলো করা আমার পক্ষে সম্ভব নয়। তো দুটো ভিডিও একই সাথে আমরা দিচ্ছি। তো এটা করার সময় দেখবে পরেরটা পেয়েই গেছো তোমরা যদি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দিচ্ছি সেকেন্ড পার্টটার। এবং যাদের আমি বলবো এখনও পর্যন্ত যারা এক্সামটা দাওনি তারা যদি শুধু সলিউশন দেখো কোনো লাভ হবে না। আগে এক্সামটা দাও, যেহেতু কোশ্চেনগুলো পুরোটা 100 মার্কসের, তো তুমি যদি এখন দাও তোমার কিন্তু এক্সামের একরকম প্রিপারেশন হয়ে যাবে ভালো। তো আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ লিঙ্ক আছে কোশ্চেনের, তো সেটা কালেক্ট করে নাও, দিয়ে এক্সাম দাও। তারপর যেটুকুনি পারো সেটুকুনি দাও। তারপর কিন্তু এসে এই সলিউশনগুলো অবশ্যই চেক করে নেবে, ঠিক আছে? আর যাদের হয়ে গেছে তারা ভিডিওটা স্কিপ করে শুধু অ্যান্সারগুলো চেক করে নাও, এতে তোমাদের সময় বেঁচে যাবে। আর যদি মনে হয় যে না আমি সলিউশনটাও দেখবো, তো দেখবে। দেখো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। আমি ফুল সলিউশনই করে দিচ্ছি, যাদের সমস্যা হবে তারা দেখে নেবে। তো কি বলেছি, ইন এ ক্লাস অফ 65 স্টুডেন্টস অ্যান্ড 4 টিচার, ইচ স্টুডেন্ট গট সুইটস দ্যাট আর 20% অফ দ্য total number of students and each teacher got sweets that are 40% of the total number of students. How many sweets are there? মিনিংটাকে বলে নিই। একটা ক্লাসে 65 স্টুডেন্ট ছিল, 65টা স্টুডেন্ট ছিল এবং 4জন টিচার ছিল। বলা হয়েছে তাদের মধ্যে কিছু সুইট মিষ্টি ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে এবং প্রত্যেক স্টুডেন্ট কটা করে সুইট পেয়েছে সেটা বলেছে 20%। এ দেখো এখানে রয়েছে কি 20% অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। তার মানে একজন স্টুডেন্ট কটা করে পাচ্ছে, একজন স্টুডেন্ট পাচ্ছে হচ্ছে 20% ইন্টু টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, মানে কত 65। এইটা যত বেরোবে, মানে এখানে যদি আমি করি, এইটা আমি সরিয়ে যদি দিই, তাহলে এখানে এটা হয়ে যাবে 100, দেন এটা করলে এখানে চলে আসবে 5, এখানে যেটা চলে আসবে 5 চলে আসবে, দেন 5 দিয়ে 65কে করলে 13। তার মানে একজন স্টুডেন্ট হচ্ছে 13টা করে সুইট পাচ্ছে। তাহলে 65 জন কত পাবে, 65 ইন্টু 13, এভাবে বেরিয়ে যাবে একটা। আবার বলেছে যারা টিচার রয়েছে, টিচাররা প্রত্যেকে কত 40% পেয়েছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টের 40%। স্টুডেন্ট বলেছে কিন্তু এখানে কিন্তু টিচার বলেনি। টোটাল নাম্বার অফ স্টুডেন্টের 40% করলে যত সংখ্যা বেরোবে সেই সংখ্যা করে সুইট পেয়েছে। তাহলে 40% মানে কত, 40/100 ইন্টু কত 65। এই সংখ্যা করে একজন টিচার পেয়েছে, তাহলে 4জন টিচার কত পেয়েছে সেটাও বের করতে হবে। তাহলে এখান থেকে বেরোচ্ছে তোমার একটা সংখ্যা বেরোচ্ছে, মোট স্টুডেন্টরা মোট কতগুলো সুইট পেয়েছে, আর এটা ক্যালকুলেশন করলে একটা সংখ্যা বেরোবে, যেটাকে আবার তোমাকে 4 দিয়ে গুণ করতে হবে। সেখান থেকে বেরোবে মোট টিচাররা কতগুলো সুইট পেয়েছে। এবার বলেছে হাউ মেনি সুইটস আর দেয়ার, তার মানে সেখানে কতগুলি সুইট ছিল। এবার দুটো সংখ্যাকে যোগ করে দিতে হবে। দেখো আমি যেটা বললাম, এখানে আমি স্টুডেন্ট সংখ্যা লিখে নিয়েছি 65, শিক্ষক সংখ্যা বা টিচার নাম্বার অফ টিচার লিখে নিয়েছি। প্রতিটি স্টুডেন্টের প্রাপ্ত সুইট সংখ্যা দেখো যেভাবে বললাম আমি, এখানে দেখো 13 চলে এসছে। তারপরে দেখো 65 জন স্টুডেন্ট মোট কতগুলো পেয়েছে, দেন এখানে টিচার যেটা আছে, টিচাররা হচ্ছে এখানে কতগুলো করে পেয়েছে দেখো, এই যে 40/100 ইন্টু 65, তার মানে একজন টিচার 26 সংখ্যা করে সুইট পেয়েছে। তাহলে মোট 4জন টিচার কটা পেয়েছে 1040, তাহলে মোট সুইটের সংখ্যা হয়ে যাবে 9490, ঠিক আছে? এবার দেখো এই কোশ্চেনটা, হ্যাঁ প্রিন্টিংয়ে দুটো জায়গায় মিস্টেক আমি বলবো না, মানে লিখতে গিয়ে এই দেখো এখানে 2 মানে TWO মানে বলা হচ্ছিল, একজন লিখছিল তো ভুল করে লিখে ফেলেছে। অনেক কোশ্চেন থাকে তো আমাদের আদার্স অনেক কিছু করতে হয়, তো সরি। এখানে যেটা ছিল, এই যে টোটাল যেটা লেখা হয়েছে এখানে ইন্টার ট্রানজ্যাকশন বলেছে, এটা মনে হয় একই মানে বোঝায়। তো তোমাদের হয়তো এত ডিপলি মিনিং দেবে না, তোমাদের টোটাল ট্রানজ্যাকশন দেবে। তো আমি বলে দিই কী বলছে এখানে। বলেছি এ ম্যান সেলস 2 আর্টিকেল ফর ₹240 ইচ, মানে একটা লোক দুটো জিনিস বিক্রি করেছে 240 টাকায়। রিমেম্বার, এটা কিন্তু সেল প্রাইস, বিক্রয় মূল্য।
দুটো জিনিসের প্রত্যেকটা বিক্রি করেছে, মানে এক একটা জিনিস 240 টাকায় বিক্রি করেছে। তাহলে মোট বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 240 ইন্টু 2, মানে দুটোর মোট যে দামে বিক্রি করেছে 240 ইন্টু 2, তার মানে দুটো বিক্রি করেছে 480 টাকায়। এবার বলেছে একটাতে সে 20% গেইন করেছে, মানে একটাতে 20% গেইন মানে লাভ করেছে, এবং আর একটাতে কী করেছে? 20% লস করেছে, মানে 20% হচ্ছে ক্ষতি হয়েছে তার। এবার বের করতে বলেছে যে তাহলে মোট ট্রানজ্যাকশন কত হয়েছে, মানে পুরো যে বিক্রয় দুটো যে বিক্রি করে তার মোট কত লাভ হলো না ক্ষতি হলো সেটা বের করতে বলেছে। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এটা কিভাবে করবে? দ্রব্য দুটির বিক্রয় মূল্য 240 ইন্টু 2, যেরকম বললাম এক একটা 240 টাকায় বিক্রি করেছে, তাহলে দুটোর সেল প্রাইস কত হয়ে যাবে? 240 ইন্টু 2, তার মানে 480। প্রথমটিতে 20% লাভ হয়, যেহেতু তোমাদের ডেসক্রিপটিভ পেপার সেই জন্য এভাবে লিখেছি, তোমরা ডাইরেক্টলি যেভাবে করতে পারো আমি সেটা বলে দিচ্ছি। 20% লাভ হয়, তাহলে প্রথমটির ক্রয় মূল্য কত হয়ে যাবে? প্রথমটির ক্রয় মূল্য হয়ে যাবে, দেখো এইভাবে করা হয়, এসপি বাই সিপি, যেহেতু 20% লাভ বলেছে তাহলে ওপরে হয়ে যাবে কত? 120 বাই 100। তাহলে এখান থেকে সিপি বের করতে হবে, তার মানে সিপি ইকুয়াল টু 100 টাকার সাথে যাবে, এসপির সাথে যাবে কোনাকুনি, তার মানে এসপি মানে আমাদের কত ছিল? 240 ইন্টু 100 ডিভাইডেড বাই কত? 120। ঠিক আছে, এবার এখান থেকে বেরোবে, এখান থেকেও দেখো একই জিনিস বেরোবে 2, তার মানে 2 ইন্টু 100, তার মানে এখান থেকে কত? 200। এবার ডেসক্রিপটিভ পেপার তুমি যদি টাইম না থাকে অবশ্যই এভাবে করবে, আমিও রেকমেন্ড করছি, সময় না থাকলে অবশ্যই এভাবে করবে, বা যদি ভাষা কমাতে ইচ্ছা হয়, দেখো অনেক অঙ্ক, তো সেক্ষেত্রে তুমি মানে ভাষা কমিয়ে ছোট করে করবে। ঠিক আছে, এখানে দেখে নাও, তাহলে বিক্রয় মূল্য 20% লাভ, যদি 20% লাভে বিক্রি করলে কী হবে? বিক্রয় মূল্য 120 টাকা হলে লাভ হয়েছে, তার মানে 100 টাকায় 20 টাকা লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, দেন 240 হলে বিক্রয় মূল্য যদি 240 রয়েছে প্রথমটার, তার মানে দেখো 200 টাকা হয়েছে, প্রথমটার ক্রয় মূল্য 200 টাকা বেরিয়ে গেল। সেকেন্ডটাতে দেখো 20% ক্ষতি হয়, দেন 20% ক্ষতি মানে 100 টাকায় 20 টাকা ক্ষতি হয়, তার মানে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 20% ক্ষতি মানে কত হয়ে যাবে? 80 টাকা। এটা দেখো আমি শর্টকাটে করে দিয়েছি আমি আবার, তাহলে এখান থেকে কস্ট প্রাইস মানে কত হয়ে যাবে? সেল প্রাইস ইন্টু 80 বাই হচ্ছে 100। ঠিক আছে, সরি 80 বাই 100টা 100 বাই 80, 100 বাই 80। ঠিক আছে, তো এখান থেকে এটা ক্যালকুলেশন করেছি, বা তোমরা এভাবে করতে পারো, আরও অনেকভাবে করা যায় এগুলো, যেভাবে তুমি সুইটেবল মনে করো সেভাবেই করবে। তাহলে এখানে হচ্ছে যেহেতু 20% ক্ষতি, তার মানে 80 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হয়ে যাবে 100 টাকা, দেন 1 টাকা বিক্রয় মূল্য হলে 100 বাই 80, তারপরে এখানে হচ্ছে 240 টাকা বিক্রয় মূল্য আছে, তাহলে এখানে 240। ঠিক আছে, এই একই জিনিস আসবে আলটিমেটলি, তুমি যেভাবেই করো দেখো এখানে 8 দিয়ে করলে এটা আসছে 3, তাহলে 3 ইন্টু 100, তার মানে 300। ঠিক আছে, তাহলে এটা 300 এসছে ক্রয় মূল্য, তাহলে প্রথমটার ক্রয় মূল্য দেখতে পাচ্ছ এখানে কত আছে? 200, এবং সেকেন্ডটার ক্রয় মূল্য কত বেরিয়েছে? 300 বেরিয়েছে, তাহলে মোট ক্রয় মূল্য কত? 200 প্লাস 300 ইকুয়াল টু 500। তাহলে এখানে ক্ষতি হয়েছে, কিন্তু দেখো মোট যে দামটা ছিল বিক্রয় মূল্য, মোট যে টাকায় বিক্রি করেছে, বিক্রি করার দামটা হচ্ছে 480 টাকা, মোট মানে দুটো বিক্রি করেছে 480 টাকায়, কিন্তু দুটোর আসল দাম কত ছিল? দুটোর আসল দাম ছিল 500 টাকা, তার মানে ক্ষতি হয়েছে কত টাকা? ক্ষতি হয়েছে অবভিয়াসলি 500 মাইনাস 480 ইকুয়াল টু 20 রুপিস ক্ষতি হয়েছে, তার মানে 500 টাকাতে ক্ষতি হয় কত টাকা? যখন 500 টাকা ক্রয় মূল্য তখন 500 টাকার জিনিসে ক্ষতি হয়েছে 20 টাকা, 100 টাকাতে ক্ষতি হয়েছে কত টাকা? 20, মানে তোমরা এখানে আরেকটা লাইন ইচ্ছা করলে করতে পারো, 1 টাকাতে ক্ষতি হয় 20 বাই 500, আমি আর লিখিনি, অনেকগুলো অঙ্ক তো ওই জন্য 20 বাই 500 ইন্টু 100, তার মানে 4 টাকা, তার মানে ক্ষতি হয়েছে 4%। ঠিক আছে, এইবার তোমাদের ওপর, তোমাদের টাইমের ওপর ডিপেন্ড করছে তোমরা জিনিসটাকে আরও লিখবে না আরও ছোট করবে, অবশ্যই টাইমটা কিন্তু ফ্যাক্ট করবে। এই অঙ্কটা দুটো প্রসেসে দেখিয়ে দিয়েছি, যেটা তোমার সুবিধা মনে হয় সেটাতেই করবে। দেখো, অ্যাভারেজ এজ অফ 3 বয়েজ ইজ 25 ইয়ার্স and their ages are in the proportion 3:5:7. What is the age of the youngest boy? বলেছে তিনজন বয়, মানে তিনজন ছেলে রয়েছে যাদের বয়সের গড় হচ্ছে 25 বছর,
এবং তিনজনের যে বয়সের অনুপাত সেটা দেওয়া আছে 3:5:7। তাহলে ইয়ংগেস্ট বয় মানে এদের মধ্যে যে সব থেকে ছোট তার বয়স কত। তাহলে এটা আমরা কি করে বের করব? তিনজনের বয়সের অনুপাত দেওয়া আছে, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস আছে, মনে করি তাদের বয়স যথাক্রমে 3x 5x আর হচ্ছে 7x। তাহলে তিনজনের আবার দেখো তিনজনের গড় বয়স দিয়ে দিয়েছে 25, এই যে অ্যাভারেজ এজ, এই যেখানে দিয়ে দিয়েছে যে অ্যাভারেজ এজ কথাটা দিয়ে দিয়েছে। তাহলে এখানে হচ্ছে তাদের তিনজনের বয়সের গড় হচ্ছে 25 ইয়ার্স, তাদের বয়সের সমষ্টি কত হয়ে যাবে 25 × 3, তার মানে 75 ইয়ার্স। এবার দেখো সমষ্টি, তার মানে এখানেও যে বয়সগুলো দিয়েছি, এই যে এখানেও যে বয়সগুলো রয়েছে এটারও সমষ্টি বেরোবে। তার মানে 3x + 5x + 7x = 75। এখান থেকে x = 5 বেরোবে। তাহলে দেখো সব থেকে ছোট তাহলে তার সব থেকে অনুপাতটাও ছোট হবে। এখানে সব থেকে ছোট অনুপাত কি আছে? 3 আছে, তারপরের জন 5, তারপরের জন 7, এভাবে যাবে। তাহলে এখান থেকে 3-এর সাথেই ডাইরেক্টলি গুণ করে দিতে হবে, এইভাবে বুঝতে হবে, ঠিক আছে? আর যদি বলতো সব থেকে যে হচ্ছে যার এজ বেশি তার বয়স যদি বের করতে বলতো, তাহলে ডাইরেক্টলি আমি কোনটা করতাম? 7-এর সাথে গুণ করে দিতাম। 7 × x মানে তার বয়স হয়ে যেত 35। বাট এখানে ইয়ংগেস্ট বলেছি, সেই জন্য আমরা সব থেকে ছোট অনুপাত নেব, 3x নিয়ে নেব। আর একটা দেখো, এই একই জিনিস আরেকটা প্রসেসে তিনজনের বয়সের সমষ্টি আগেই বের করেছি, তাদের বয়সের অনুপাত কত? 3:5:7। শর্টে হয়ে যাবে এটা। তাহলে ইয়ংগেস্ট বয়ের এজ, ইয়ংগেস্ট মানে সেই একই জিনিস, যার বয়স 3, যার হচ্ছে অনুপাত হচ্ছে 3। তাহলে সেখান থেকে এখানে কিভাবে বেরোবে? আচ্ছা, এটা আমি সরিয়ে দিই, দেখতে সুবিধা হবে। তাহলে এখান থেকে হচ্ছে তোমাদের যেটা বেরিয়ে যাবে 75 ইন্টু এখানে দেখো 3 ওপরে, যেহেতু ইয়ংগেস্ট বয় বলেছে এবং ইয়ংগেস্টটাই প্রথমে ইয়ংগেস্টটা বের করতে বলেছে, তাহলে এটা ইয়ংগেস্টটা, তাহলে 3 হয়ে যাবে বাই হচ্ছে এই সবগুলোর যোগ। এবার দেখো এভাবে আমি যোগ করে এটা ক্যালকুলেশন করেছি, সেই হয়েছে একই জিনিস 15 ইয়ার্স। নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন বলেছে কি 12 men কমপ্লিট এ ওয়ার্ক ইন 9 days। 12 জন লোক কোনো কাজ করতে পারে 9 দিনে। আফটার দে হ্যাভ ওয়ার্কড ফর 6 days, মানে তারা 6 দিন কাজ করলো, 9 দিনের জায়গায় মাত্র 6 দিন করেছে, তারপরে আরও 6 জন এসে যুক্ত হলো। বলেছে তাহলে কাজটা, এবার দেখো আগে ছিল 12 জন, আরও 6 দিন কাজ হয়ে গেছে, তাহলে কতটা কাজ হয়েছে দেখতে হবে এবং কতটা পড়ে আছে দেখতে হবে। তারপরে আরও 6 জন যুক্ত হয়েছে, মানে নতুন এখন কাজ করছে কজন? 18 জন। তাহলে কাজটা অবভিয়াসলি তাড়াতাড়ি শেষ হবে, আগে 12 জন করছিল, এখন 18 জন। তাহলে সেটার কদিনের মধ্যে শেষ হবে সেটাই বের করতে বলেছে। তাহলে সেই এই টাইপের অঙ্ক তো সে একই ধরা হয়, অনেক করিয়েছি। ধরি মোট কাজ এক অংশ, যেহেতু 12 জন লোক সম্পূর্ণ কাজ করে 9 দিনে, তাহলে একজন লোক একদিনে করে। এখানে দেখো আমি স্কিপ করেছি লাইন, দেখো 12 জন লোক 9 দিনে করে 1 অংশ, ঠিক আছে? 9 দিনে করে 1 অংশ। আচ্ছা, একজন লোক একদিনে করে কি হয়ে যাবে? 1/9 × 12। একজন লোক একদিনে করছে, তাহলে কমই হবে, অনেকটাই কম করবে, কম করে যেহেতু এই জন্য ভাগ হয়ে গেল। তো এগুলো আগেও করিয়েছি। এবার দেখো তাহলে 12 জন লোক, তাহলে 12 জন লোক যখন হবে তখন কি হয়ে যাবে? এই 12 জন লোক হচ্ছে, তার মানে এখানে যেটা ছিল 1/108, ওপরে কি চলে যাবে? ইন্টু 12 হয়ে যাবে। 6 দিনে কাজ করে, তাহলে ইন্টু 6 হয়ে যাবে। মানে প্রথমটা তুমি একদিনের জন্য বের করে নিলে, পরে দেখো অনেক সুবিধা হবে। তাহলে 2/3 অংশ কাজ হয়েছে, তাহলে অবশিষ্ট কতটা পড়ে আছে? আমরা যেহেতু ধরে নিয়েছিলাম 1 অংশ, তাহলে অবশিষ্ট পড়ে থাকবে 1 - 2/3, তার মানে 1/3 অংশ। তাহলে এবার দেখো 6 জন লোক যুক্ত হয়েছে আরও, তার মানে 18 জন লোক একদিনে কতটা কাজ করছে? যেরকমভাবে আমরা করেছিলাম, এই যে এখানে একজন লোক একদিনে করে 1/108, তার মানে 18 জন কত হয়ে যাবে? 1/108 ইন্টু কত? 18, একদিনের কাজ। দেখো তাহলে 1/6 অংশ, তার মানে কি দাঁড়াচ্ছে? 18 জন লোক 1/6 অংশ করে একদিনে। তাহলে এখানে দেখো যেটা অবশিষ্ট পড়েছিল, অবশিষ্ট কত অংশ পড়েছিল? অবশিষ্ট পড়েছিল 1/3 অংশ, তাহলে 1/6 অংশ করছে একদিনে। তারপর এখানে মাঝখানে একটা লাইন ইচ্ছা করলে করতে পারো, যে 1 অংশ করে হচ্ছে 1/1/6 দিনে, ঠিক আছে? তাহলে 1/3 অংশ কত হবে? ইন্টু 1/3। এবার এই যে 1/6 রয়েছে, এই যে এখানে 1/6 রয়েছে, এই 6টা ঘুরে কোথায় উঠে যাবে? উপরে। তাহলে উপরে 6 × 1/3। সেটা আমি আর 1 দিয়ে আর করিনি, এমনি করে দিয়েছি, দেখো। ঠিক আছে, কোনো সমস্যা হলে বলবে। আচ্ছা, এই কোশ্চেনটা 2 allows
মানে দুটো সংকর ধাতু রয়েছে, জিঙ্ক আর কপারের সংকর ধাতু, সেটা কি অনুপাতে রয়েছে? 2:1 এবং 4:1 অনুপাতে রয়েছে। এবার এই দুটোকে বলেছে মেশাতে হবে। মেশাতে হবে এমনভাবে যাতে নতুন যে মিশ্রণটা তৈরি হবে তাতে জিঙ্ক আর কপারের রেশিও 3:1 হয়। এটা অনেকে অনেকভাবে করে, বাট আমি একটা প্রসেসে দেখাচ্ছি যেটাতে শুধুমাত্র একটা দিয়ে বের করা যাবে। মানে তোমাকে জিঙ্ক কপার দুটোকে বের করতে হবে না, শুধু জিঙ্ক বা শুধু কপার দিয়ে বের করলেই চলবে এবং শর্টে হয়ে যাবে। দেখো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কিন্তু বলছি, ধরে নিই প্রথম প্রকারের এক্স কেজি, মানে প্রথমটার এক্স কেজি নিলাম, দ্বিতীয়টার ওয়াই কেজি নিলাম, দ্বিতীয় প্রকারের যেটা রয়েছে নিয়ে মেশালাম। আচ্ছা তাহলে মোট কত কেজি হলো? প্রথমটার এক্স কেজি নিয়েছি, দ্বিতীয়টার ওয়াই কেজি নিয়েছি, মোট কত হলো? এপাশে এক্স আর এপাশে ওয়াই, তার মানে হচ্ছে মানে প্রথমটার আমি এক্স কেজি নিলাম, দ্বিতীয়টার আমি ওয়াই কেজি নিলাম, মোট কত কেজি হলো? মোট জিনিসটা কত কেজির হলো? এক্স প্লাস ওয়াই কেজি। তার মানে যেটা ফাইনাল যেটা আমরা তৈরি করব সেটার পরিমাণ কত হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই কেজি। এটা মাথায় রাখবে শুধু। তাহলে প্রথম প্রকারের এক্স কেজির সাথে দ্বিতীয় প্রকারের ওয়াই কেজি মেশাতে হবে। প্রথম প্রকারের সংকর ধাতুতে জিঙ্ক এবং কপারের অনুপাত কত দেওয়া আছে? 2:1। দেখো এখানে দেওয়া আছে। তাহলে প্রথম প্রকারের এক্স কেজিতে জিঙ্ক আছে, শুধু জিঙ্ক বলেছে, তাহলে ওপরে চলে যাবে কত? 2 চলে যাবে, যেহেতু এক্স কেজি তাহলে 2x/3 কেজি। পরেরটাতে দেখো দ্বিতীয় প্রকারের ওয়াই কেজি বলেছি, তাহলে এখানে হচ্ছে দ্বিতীয় প্রকারের অনুপাত কত ছিল? 4:1। তাহলে এখান থেকে হয়ে যাবে 4y/5। কী করেছি? 4 আর 1টাকে যোগ করে দিয়েছি। ঠিক আছে, দেখে নাও ভালো করে। ওকে, তাহলে আবার কি নতুন মিশ্রণে জিঙ্কের অনুপাত কি বলে দিয়েছে? জিঙ্ক আর কপারের অনুপাত যেটা নতুন তৈরি হবে, এ দেখো যেটা নতুন তৈরি হবে সেই অনুপাত কত বলে দিয়েছে? 3:1। তাহলে প্রথমে জিঙ্ক আছে, তাহলে মোট আমি বলেছিলাম মোট ফাইনাল যেটা তৈরি হবে সেটার ওজন কত হবে? এক্স প্লাস ওয়াই কেজি। তাহলে নতুন মিশ্রণের এক্স প্লাস ওয়াই কেজিতে জিঙ্ক আছে 3, যেহেতু এটা ছিল 3:1 অনুপাত, যেটা ফাইনাল হবে লাস্টে যেটা হবে, তাহলে এর মধ্যে এটা হচ্ছে জিঙ্কের প্রথমটা, তাহলে 3x+y/4 কী করলাম? 4 কী করে করলাম? 3 আর 1 যোগ করে দিলাম। তাহলে এই যেটা করা হলো সেটা কি, প্রথমটার জিঙ্ক যেটা আছে, প্রথমটা থেকে জিঙ্ক যতটা পেয়েছি, দ্বিতীয়টা থেকে জিঙ্ক যতটা পেয়েছি, সেই দুটো জিঙ্ক যোগ করার ফলেই তো নতুন জিঙ্কের পরিমাণটা পাওয়া গেছে, তার মানে এইটা পাওয়া গেছে। তার মানে কি করতে হবে? এই দুটো ইকুয়াল টু এইটা। এতে কি হবে? তোমাকে কপারটার কষ্ট করে বের করতে হবে না। এবার দেখো জাস্ট সিম্পল সলিউশন করেছি, আমি করে দিয়েছি এখানে, এবার চেক করে নাও। ওকে, চেক করে নাও। দেখো এখানে x/y, আচ্ছা এই জায়গাটা কি করেছি বলে দিচ্ছি আমি একটু। এখানে রয়েছে 40x, এখানে রয়েছে 48y। ঠিক আছে, এখানে কি করেছি? এই যে 40x রয়েছে তো, এখানে এই লাইনটা করেছি। দেখো 48 এপাশে বড় আছে, তার মানে 48y মাইনাস, ওকে আমি এই পাশে ছোট করে লিখি, 48y মাইনাস এই 45টাকে এপাশে নিয়ে আসছি, 45y ইকুয়াল টু এপাশে রয়েছে কত? 45x মাইনাস এখানে কত আছে? 40x। আচ্ছা তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে? এই লেফট হ্যান্ড সাইড থেকে কি পাওয়া যাচ্ছে? 3y ইকুয়াল টু কী পাচ্ছি আমরা? 5x। সেটাকেই আমি ঘুরিয়ে লিখেছি এখানে। ঠিক আছে, এখান থেকে আমি ঘুরিয়ে লিখে দিয়েছি। আচ্ছা এখানে হচ্ছে যে জিনিসটা হবে, দেখো এখানে হচ্ছে একটা জিনিস, হ্যাঁ একটা জিনিস মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে 40 আমাদের এখানে, মানে আমি লিখে আবার কেটেও ছিলাম, এই জায়গাটায় 5 হবে। হ্যাঁ আমি ঠিক করে দিচ্ছি, দেখে নাও তোমরা এই জায়গাটা, এই জায়গাটা দেখে নাও, এই দুটো লাইনে একটু ভুল আছে, এই লাইনটাতে একটু ভুল আছে কিন্তু দেখে নাও। লিখ হয়ে যাবে হচ্ছে 3y, লেফট হ্যান্ড সাইডে 3y ইকুয়াল টু চলে আসবে হচ্ছে 5x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এই জায়গা থেকে আমি লিখতেই পারি 5x ইকুয়াল টু 3y, দেন x/y ইকুয়াল টু চলে আসবে 3/5। ঠিক আছে, তার মানে এটা অনুপাত কি হয়ে যাবে? এটার অনুপাত এটা আসবে না, এটার অনুপাত হয়ে যাবে 3:5 অনুপাতে মেশানো হয়।
ওকে, এটা চেক করে নিয়েছো, এটা 3:5 হবে, আমি উল্টো লিখেছিলাম, ঠিক আছে, 3:5 অনুপাতে মেশানো হয়। তো এটা খেয়াল করো, এটা কিন্তু এভাবে হবে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা, নেক্সট যেটা আছে, দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 10 কিলোমিটার পার আওয়ার if it can travel 26 kilometer downstream and 40 kilometer upstream in the same time, then find the speed of the steam. তো এক্ষেত্রে স্রোতের বেগটা ধরে নিতে হবে অবশ্যই, যেহেতু স্টিম মানে হচ্ছে স্রোতের বেগ। আমাদের কি বলেছে বলে দিচ্ছি, স্থির জলে নৌকার বেগ বলে দিয়েছে 10 কিলোমিটার পার ঘন্টা, এবং বলেছে এটি ডাউন স্ট্রিমে 26 কিলোমিটার যায়, মানে স্রোতের অনুকূলে, মানে যেদিকে স্রোত বইছে সেদিকে যাচ্ছে। তাহলে যখন স্রোতের দিকে যাচ্ছে তখন হচ্ছে নৌকার যে বেগ সেটার সাথে হচ্ছে স্রোতের বেগ যুক্ত হয়ে যাবে, এবং 14 কিলোমিটার যে আপস্ট্রিমে মানে স্রোতের বিপরীত দিকে, তার মানে হচ্ছে এখানে হয়ে যাবে স্রোতের বিপরীত দিকে যখন যায় তাহলে স্রোতের মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ আমি x কিলোমিটার ধরে নিলাম, স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে সেদিকেই যাচ্ছে, তারপরে নৌকার বেগ 10 ছিল, তার সাথে x যুক্ত হয়ে যাবে। স্রোতের প্রতিকূলে তার মানে স্রোতের বিপরীত দিকে যাচ্ছে, তার মানে মাইনাস হবে বেগটা, তাহলে 10 মাইনাস x কিলোমিটার। স্রোতের অনুকূলে এখানে দেখো কি দিয়েছে, অনুকূলে বেগ কত, 10 প্লাস এক্স কিলোমিটার পার আওয়ার, তার মানে 10 প্লাস এক্স কিলোমিটার যেতে পার আওয়ার মানে 1 ঘন্টা সময় লাগে। তার মানে এখান থেকে আমি বলতে পারি 1 কিলোমিটার যেতে সময় লাগে 1/10 প্লাস এক্স কিলোমিটার, এক্স 1/10 প্লাস এক্স ঘন্টা, দেন 26-এ কত লাগে 26/10 প্লাস এক্স আওয়ার। অনুরূপভাবে স্রোতের প্রতিকূলে, এখানে আর করিনি বেশি আমি, 10 মাইনাস এক্স কিলোমিটার যায় 1 আওয়ারে, 14 কিলোমিটার যায় 14/10 মাইনাস এক্স আওয়ারে। যেহেতু দুটো ক্ষেত্রে একই সময় লাগে, এখানে দেখো কোশ্চেনে বলেই দেওয়া আছে ইন দ্য সেম টাইম, মানে সময় লাগে, তার মানে দুটোই দেখো এটার আওয়ার মানে টাইমে বেরিয়েছে, তার মানে এখান থেকে আমাদের কি হয়ে যাবে, দুটোই ইকুয়াল হয়ে যাবে এবং এক্সের ভ্যালু বেরিয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, এ সাম অফ রুপিস 800 অ্যামাউন্টস টু রুপিস 920 ইন 3 ইয়ার্স, মানে 800 টাকা 920 টাকা হয়েছে সিম্পল ইন্টারেস্টে সরল সুদের হারে 3 বছরে। তার মানে ছিল 800 টাকা, হয়ে গেল 920 টাকা, কত বছরে, 3 বছরে। কত টাকা বাড়লো, 920 মাইনাস 800, কত হলো 120 রুপিস বৃদ্ধি পেয়েছে। তার মানে এই 120 রুপিসটা কি, সুদ, তাই তো, ইন্টারেস্ট পেয়েছে। এবার বলেছি সুদের হার, সুদের হার যেটা যে হারে সুদ দিয়েছে, যে হার হিসাব করে 120 টাকা পেয়েছে, সেই সুদের হার 3% বেড়ে গেছে। তাহলে অ্যামাউন্ট মানে এখন সে 920 টাকা কি ছিল, অ্যামাউন্ট ছিল, অ্যামাউন্ট মানে সুদের টাকা প্লাস আসলের টাকা মানে সুদ আসল। তাহলে এখন সুদ আসলে কত টাকা পাবে দেখে নাও, 800 টাকার 3 বছরের সুদ কত হয়ে যাবে, যেটা বললাম 800 টাকার 3 বছরের সুদ হয়ে যাবে 120 টাকা। তার মানে এখন সুদের হারের ফর্মুলা কি, দেখো এই জায়গা থেকে কি করে করতে হয়, আমরা কি জানি, আমরা জানি সরল সুদের ক্ষেত্রে I ইকুয়াল টু পি আর টি বাই 100। তোমাকে কি বের করতে হবে, সুদের হার, তার মানে তোমাকে কি বের করতে হবে, আর বের করতে হবে। তাহলে আর যখন বের করতে হবে, তার মানে এখান থেকে কি হয়ে যাবে, I ইন্টু 100, এটাকে এখানে দিয়ে দিলাম। এবার শুধু আর রাখছি, এই পি আর টি এটা কোথায় চলে আসবে, নিচে। তাহলে এটা কিন্তু নতুন ফর্মুলা হয়ে গেল একটা, দেখো এই সাইডে আমি লিখে দিয়েছি, ঠিক আছে। এইগুলো নিচে যেগুলো রাইট হ্যান্ড সাইডে যেগুলো আছে, এগুলো সব তোমাকে লিখতে হবে পরীক্ষার হলে খাতায়, যদি এরকম কোশ্চেন আসে, যে কোনো সরল সুদের কোশ্চেন আসলে এগুলো একদম কম্পালসারি লিখতেই হবে। এবার এখানে হচ্ছে আর বের করতে বলেছে, কোনো সময় টি বের করতে বলবে, তাহলে টি বের করতে বললে কত হয়ে যেত, টি বের করতে বললে এখানে টি হতো, এখানে আর হতো, ঠিক আছে, এইভাবে। তাহলে দেখো বর্তমানে সুদের, এখানে দেখো এখান থেকে ক্যালকুলেশন করেছি, শুধু এই ফর্মুলাটা ফলো করো, এখানকার যে ফর্মুলাটা আছে, এখানে আই আছে, আই মানে এখানে কত 120 লিখে দিয়েছি, দেখো আই ইন্টু 100, তার মানে 120 আর 100 গুণ হয়েছে। তারপরে কি আছে, পি ইন্টু টি, পি মানে এখানে কত 800, যেহেতু 800 টাকা বলেছিল, টি মানে কত সময় 5%, মানে আগে ছিল 5% সুদের হার, এখন সুদের হার বেড়েছে, তার মানে আরও 3% বেড়েছে, তাহলে এখন সুদের হার কত 8%। তাহলে নতুন সুদের পরিমাণ কত হয়ে যাবে, পি আর টি বাই 100, তার মানে 800, আর এর মান 8, টি বাই হচ্ছে 100, তার মানে এখন যেটা হচ্ছে সুদের যে টাকাটা হবে সেটা হবে 192। তাহলে এখন সুদে আসলে কত টাকা পাবে,
আগে কত টাকা দেখো অরিজিনাল কত টাকা ছিল, 800 টাকা ছিল, আর এখন তার সাথে আরও কত টাকা এক্সট্রা সুদ দিচ্ছে, মানে মোট সুদ কত টাকা বাড়ছে, সুদ বেশি হওয়ার জন্য 192, তার মানে এই দুটো যোগ করে অ্যান্সার হয়ে যাবে 992। নেক্সট কোশ্চেন দেখো, এবং এই ভিডিওটার লাস্ট কোশ্চেন, কারণ নেক্সট ভিডিওতে বাদবাকি কোশ্চেনগুলো দিচ্ছি। এইটা করার জন্য একটু দেখো, এই পয়েন্টে মনে করো একটা ব্যাম্বু বা স্টিক কিছু একটা লাগিয়ে এখানে একটা রোপ দিয়ে, একটা দড়ি লাগিয়ে একটা কাউকে এখানে বেঁধে রাখা হয়েছে, ঠিক আছে, এই পয়েন্টে একটা কাউ বেঁধে রাখা হয়েছে। ওকে, তো এই কাউটা যখন হচ্ছে ঘাসটা খেতে শুরু করবে, তো সকালবেলা তো মালিক লাগিয়ে দিয়ে চলে গেছে, সে কি করবে, সে তো আলটিমেটলি এই গোল এরিয়া জুড়েই তো খেতে পারবে, এর বাইরে নিশ্চয়ই এখানে যেতে পারবে না, কারণ ওর যে দড়িটা সেটা তো এইটুকুনি, এর থেকে তো বেশি যেতে পারবে না। তার মানে এই যে গোল করে অংশটা খেলো, গোল করে এই পুরো পুরো এই জায়গার যত জিনিস আছে সব খেয়ে ফেললো, মানে যত ঘাস যত গ্রাস রয়েছে সব খেয়ে ফেললো। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা সার্কেলের কি এরিয়ার সমান। তার মানে এই যে যেটা এখানে দিয়ে দিয়েছে এটা হচ্ছে এরিয়া, দেখো এরিয়া বলে দিয়েছে। এরিয়া মানে কি, ক্ষেত্রফল আগেই বলেছিলাম আমি পরিমিতি ফর্মুলা চ্যাপ্টার অঙ্কগুলো করার সময়। তো এটা দেখো স্কোয়ার মিটারও আছে, তার মানে বোঝা যাচ্ছে কি এটা একটা সার্কেল, তার মানে পাই আর স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে আমাদের এই ভ্যালুটা, যেখানে আর মানে কি, আর মানে হচ্ছে এই যে এইটা, মানে দড়িটার দৈর্ঘ্য, সেটাই এখানে ভাষায় লিখে দিয়েছি। দেখো স্পষ্টতই কাউ হচ্ছে এত বর্গ মিটার, দেখো এখানে গেস করতে পারবে, মানে সেই জায়গাটায় আর কি খেতে পারবে, বা সেই জায়গাটায় চারণ করা, মানে সেই জায়গাটায় আর কি গরু যেরকম করে না, মানে চারিদিক দিয়ে ঘুরে ঘুরে গ্রাস খায়, সেটাকেই বলছে। তো এখানে পাই আর স্কোয়ার ইকুয়াল টু এইটা, দেন আর স্কোয়ার মানে দেখো এখানে ভ্যালু বেরিয়েছে, আর মানে দেখো 56, তাহলে যে রোপটা ছিল বা দড়িটার দৈর্ঘ্য ছিল, কিন্তু দেখো এখানে বলে দিয়েছে দড়িটার দ্য লেন্থ অফ দ্য ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রোপ, এটা কিন্তু দড়িটার দৈর্ঘ্য। আর দড়িটা কোন জায়গাটা, দড়িটা তো আমি বলেইছিলাম, দড়িটা শুধু এই পজিশনে, দড়িটা শুধু এখান থেকে লাগানো ছিল, এখান থেকে এইটুকুনি লাগানো ছিল, এই পজিশনে লাগানো ছিল। তাহলে এটা হয়ে যাবে কি ব্যাসার্ধ, তার মানে এই যে এখান থেকে আর এর ভ্যালু যা হবে সেটাই হয়ে যাবে দড়িটার দৈর্ঘ্য, মানে 56 মিটার। তো এই পর্যন্ত অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও, যেগুলো পারোনি সেগুলো আরেকবার চেষ্টা করে নাও। আর এবার এইটা কিন্তু অবশ্যই দেখে নিও, যেটা হচ্ছে মিস্টেক হয়েছে, কিন্তু আমাদের পুরো উল্টো জিনিসটা আমি করে ফেলেছি। এই জিনিসটা আবারও বলছি, এই জিনিসটা কিন্তু পুরো উল্টো হয়েছে, এখানে এই জিনিসটা হবে না, মানে আমার ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে তাড়াতাড়ি করতে গিয়ে। এখানে এটা হয়ে যাবে 5x ইকুয়াল টু 3y, তার মানে এখান থেকে x বাই y ইকুয়াল টু চলে আসবে 3:5, ঠিক আছে, মানে এই জায়গাটা এটা আসবে না, এটা আসবে কত 3:5, এটা একটু ঠিক করে নাও, ঠিক আছে। এটার জন্য আমি আর ভিডিওটা ক্যান্সেল করলাম না, তো নেক্সট ভিডিওটা আমরা দিয়ে দিচ্ছি একটু পরে। ওকে, ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতেই হবে একটা, মানে তোমাদের লাইকটা আমাদের ইন্সপিরেশন করে, তো আমাদের আরও ভিডিও আনতে একটু এনকারেজ করে। তো ওকে, থ্যাংক ইউ।